বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই করোনাকালীন সময়ে আশা করি ভালো আছো। সরকারি বিএল কলেজ খুলনায়ের উদ্যোগে অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজকে তোমাদের সামনে আমি এসেছি। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো শিক্ষাও মানুষের একটি অন্যতম মৌলিক অধিকার। আর এই করোনাকালীন সময়ে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো যেন শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে চলমান থাকে, সেটি নিশ্চিত করার লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন কলেজ, বিশেষ করে সরকারি কলেজসমূহে নিরন্তর প্রচেষ্টা চলে যাচ্ছে। এজন্য আমি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং সরকারি ব্রজলাল কলেজ কর্তৃপক্ষকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং অভিবাদন। যাই হোক, আমরা ব্যবস্থাপনা চিন্তাধারা এ বিষয়টি আজকে আলোচনা করব। এ বিষয়ের প্রথম পাঠে থাকবে ব্যবস্থাপনা চিন্তাধারার ধারণা ও বিবর্তন। এই বিষয়টি ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের অন্তর্গত। যে কোনো বিষয়, একাডেমিক যে কোনো বিষয় শুরুর আগে সেই বিষয়ের প্রাথমিক যে অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ে সেই বিষয়ের ধারণা দেয়া হয় এবং হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট বা বিবর্তন, ক্রমান্নতি সেটি দেখানো হয়। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো মাচ ইম্পর্ট্যান্ট ফর এনি স্টুডেন্ট। তো তারই লক্ষ্য হিসেবে তোমাদের সামনে এই চ্যাপ্টারের প্রথম অংশটি আমি আলোচনা করতে যাচ্ছি। এই পাঠের প্রথমে যে বিষয়টি থাকবে সেটি হলো ব্যবস্থাপনা চিন্তাধারার ধারণা। দেখো, এখানে একটি তোমরা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটি আজকের বিষয়ের সাথে সম্পূর্ণ প্রাসঙ্গিক। আজকের বিষয়টি হলো ব্যবস্থাপনা চিন্তাধারা। এই ছবিটাও কিন্তু একটি ক্রিটিক্যাল থিঙ্কিং বা ব্রেন স্টর্মিং শো করছে। যাক, আমরা এগোই। প্রথমেই যদি আমরা বলি ব্যবস্থাপনা চিন্তাধারা কি, ব্যবস্থাপনা চিন্তাধারা হলো ব্যবস্থাপনা বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গবেষক, পেশাজীবী ও দার্শনিকের অভিমত। যেহেতু ব্যবস্থাপনা চিন্তাধারা নামটি শুনেই তোমরা বুঝেছ এই সাবজেক্টটি হলো ফিলোসফিক্যাল বা আইডিওলজিক্যাল একটি সাবজেক্ট। সুতরাং এখানে বিভিন্ন বিশেষজ্ঞ, গবেষক বা বিভিন্ন দার্শনিকের অভিমত আসাটা স্বাভাবিক। পরবর্তীতে তোমরা দেখতে পারছো যে ব্যবস্থাপনা সম্পর্কে ধারাবাহিক চিন্তা চেতনা, নীতিমালা, কর্মপদ্ধতি, আদর্শ দর্শনের সামগ্রিক রূপই হলো ব্যবস্থাপনা চিন্তাধারা। অর্থাৎ ম্যানেজমেন্ট থটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিক চিন্তা চেতনা। সেই প্রাচীনকাল থেকে শুরু করে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট যে চিন্তা চেতনাগুলো বা নীতিমালা বা কর্মপদ্ধতি বা অভিজ্ঞতা সমূহ এসেছে, সেই অভিজ্ঞতা বা সেই নীতিমালা বা সেই দর্শনগুলোর সামগ্রিক রূপটাই আমাদের এই মাস্টার্স লেভেলের এই ম্যানেজমেন্ট থটের সাথে সম্পূর্ণ যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক। এর তাৎপর্য যদি বলতে হয় তাহলে তোমরা দেখো যে আরউইক এবং ব্রেগ যেটা বলেছে, তারা বলেছে যে কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠান যেখানে প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো আইডিয়া উৎপাদিত হবে, বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো শিল্পে বা শিল্প কলকারখানায় যদি কোনো ফিনিশড গুডস উৎপাদিত হয়, তাহলে কিন্তু সেখানে কোনো আদর্শ বা মতবাদ বা তত্ত্বের থেকে কিন্তু দক্ষ ব্যবস্থাপনাই বেশি
গুরুত্ব বহন করে এবং উৎপাদনের অন্যতম উপাদান হিসেবে কিন্তু এই স্কিলড ম্যানেজমেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জেনেছি যে উৎপাদনের যে উপকরণ, 4টা উপকরণ, সে 4টা উপকরণ হলো ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। কিন্তু বর্তমানে দক্ষ ব্যবস্থাপনা কিন্তু উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। তোমরা পরের যে সংজ্ঞাটি একটু দেখো, সেটি হলো মার্শাল ডিমক দিয়েছেন। সেখানেও কিন্তু এই ম্যানেজমেন্ট থটের যে যুক্তিযুক্ততা সেটি কিন্তু বলা আছে। যাই হোক, আমরা একটু এগোই। এখন এই ম্যানেজমেন্ট থট বা ব্যবস্থাপনা চিন্তাধারা অধ্যয়নের উদ্দেশ্যটা কি? এর প্রধান উদ্দেশ্য আমরা অলরেডি বলে ফেলেছি, তারপরে আমরা বলি যে ব্যবস্থাপনার দর্শনটা কাজে লাগানো। ব্যবস্থাপনার যে সমস্ত দর্শন বা যে সমস্ত পদ্ধতি বা যে সমস্ত প্রক্রিয়া বা যে সমস্ত কৌশল বা যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমরা যুগ পরম্পরায় মনীষীদের মাধ্যমে পেয়েছি, সেইগুলো আয়ত্ত করে আমাদের ইন্ডাস্ট্রিতে, বিজনেস অর্গানাইজেশনে প্রয়োগ করে অপটিমাম প্রোডাকশন করাটাই হলো এই ম্যানেজমেন্ট থট অধ্যয়নের প্রধান উদ্দেশ্য। এরপরে আমরা কিছু পয়েন্ট আউট করেছি। দেখো, ব্যবস্থাপনার বিবর্তন সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই ব্যবস্থাপনা কিন্তু একসময় সাবজেক্ট হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে বা উচ্চশিক্ষায় পড়ানো হতো না। আজকে সেটি কিন্তু প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই এই ম্যানেজমেন্ট কিন্তু এখন একটি একাডেমিক সাবজেক্ট হিসেবে পড়ানো হচ্ছে। তো একাডেমিক সাবজেক্ট হিসেবে কিভাবে আসলো, কিভাবে পাঠ্যক্রমে বা কারিকুলামে অন্তর্ভুক্ত হলে সেটি জানা কিন্তু আমাদের এই লেভেলের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সেকেন্ডলি যদি বলতে হয় ম্যানেজমেন্ট থট অধ্যয়নের উদ্দেশ্য, তাহলে বিভিন্ন সমস্যা শনাক্ত। পূর্বে যে সমস্ত মনীষীরা বা ব্যবস্থাপনাবিদরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কোন উপায়ে কিভাবে সেই সমস্যাগুলো ওনারা শনাক্ত করেছিলেন, সেই বিষয়টি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর ম্যানেজমেন্ট স্টাডিজ উই শুড টু নো প্রপারলি। ওকে, নেক্সট, পূর্বের বিখ্যাত ব্যবস্থাপকদের অভিজ্ঞতা সম্পর্কে জানা। হ্যাঁ, তাদের অভিজ্ঞতা আজকে আমরা কাজে লাগাতে পারি। বর্তমান যুগেও, আধুনিক যুগেও সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগতে পারে। কাজে লেগে আমাদের উৎপাদন, সর্বোচ্চ উৎপাদনে আমরা ব্যবহার করতে পারি, সেটি জানা এই বিষয় অধ্যয়নের অন্যতম উদ্দেশ্য। নেক্সট, ব্যবস্থাপনা প্রক্রিয়া। আমরা জানি ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস। এই প্রক্রিয়াটা আমরা যেন যথাযথভাবে ব্যবহার করতে পারি, সেটিও কিন্তু এই বিষয় অধ্যয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নেক্সট দেখো, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকের যুগে বিজনেস অর্গানাইজেশনগুলো অত্যন্ত কম্পিটিশনের মধ্যে, কম্পিটিটিভ মার্কেট। একজন কম্পিটিটর আরেকজন কম্পিটিটরকে কিভাবে প্রোটেক্ট করবে এবং ওভারকাম করে মার্কেটে এক্সিস্ট করবে, সাস্টেইন করবে, সেটি জানা কিন্তু অপরিহার্য। আর সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস প্রসেস, সেই প্রসেসটা কোয়ালিটিফুলি এগোনোর জন্য কিন্তু ম্যানেজমেন্ট থট অধ্যয়নের গুরুত্বটা খুব বেশি। নেক্সট, মৌলিক দর্শন। হ্যাঁ, ম্যানেজমেন্টের কিছু মৌলিক দর্শন আছে। কিছু দর্শন আমরা অনার্সে দেখেছি, সেই দর্শনগুলো ফাইনালি এই মাস্টার্স লেভেলে আমরা যেন জানতে পারি বা যেন আবার রিভাইজ হয়, সেটি কিন্তু এই সাবজেক্ট বা কোর্স অধ্যয়নের অন্যতম উদ্দেশ্য। মান উন্নয়ন। ব্যবস্থাপনা কিন্তু চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। দেখো, 50 বছর আগে কিন্তু আজকের যে ব্যাংকিং আর 50 বছর আগের ব্যাংকিং কিন্তু সমান ছিল না। পার্থক্য কোথায়? ম্যানেজমেন্টে। হ্যাঁ, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা টেকনোলজিক্যাল যে চেঞ্জটা, পার্থক্যটা সেটি আছে,
ম্যানেজমেন্টেও কিন্তু ব্যাপক বিপ্লব ঘটে গেছে। এই ব্যবস্থাপনার মান উন্নয়নের জন্য এই সাবজেক্ট জানাটা অপরিহার্য। এরপরে তোমরা ফার্দার দেখো প্রায়োগিক দক্ষতা উন্নয়ন। আমরা অনেক সময় থিওরি ওরিয়েন্টেড না হয়ে সেটি আমাদের ইমপ্লিমেন্ট করার প্রয়োজন পড়ে। তা থিওরিটা যেন আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি সেই জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্টের দরকার আছে। আর এই কারণে আমাদের এই কোর্সটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা পরিশেষে বলতে পারি এই সাবজেক্ট অধ্যয়ন করে আমরা জ্ঞান, দক্ষতা ও কৌশল সম্পর্কে জানতে পারব এবং আমাদের বিজনেস অর্গানাইজেশনগুলোতে প্রয়োগ করে আমাদের যে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস আমরা বৃদ্ধি করে মার্কেটে পায়োনিয়ার হিসেবে বা মার্কেট লিডার হিসেবে যেন অবস্থান করতে পারি সেটি আমরা এখান থেকে জানতে পারব। ওকে, নেক্সট দেখো। হ্যাঁ, যেটি বলছিলাম যে ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশটা আমাদের জানা দরকার। কিভাবে আজকে এই পর্যায়ে আমরা ক্লাসরুম পর্যন্ত ম্যানেজমেন্টকে নিয়ে আসতে পেরেছি। দেখো, আসলে ম্যানেজমেন্টের শুরুটা হয়েছে মানুষ যেদিন থেকে দলবদ্ধভাবে জীবনযাপন করা শুরু করে। মানুষ কিন্তু একসময় দলবদ্ধভাবে জীবনযাপন করতো না, তোমরা জানো। তারা বনে জঙ্গলে বাস করতে স্ক্যাটার্ডলি। আস্তে আস্তে তারা বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়া অথবা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষার জন্য তারা দলবদ্ধভাবে জীবনযাপন করা শুরু করলো এবং সেখানে কিছু নিয়ম নীতির বা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার সূত্রপাত ঘটল। সেই সময় কিন্তু ম্যানেজমেন্ট ছিল জাস্ট একটি আর্টস, কিছু কৌশল প্রয়োগ করা হতো। সেখানে কি দেখা যেত যে কিছু পদ্ধতি, হাতুড়ে পদ্ধতি বা রুলস অফ থাম বলি, সেইগুলো প্রয়োগ হতো বংশ পরম্পরায়। সেটি যে ডেভেলপমেন্ট দরকার সেটি কিন্তু তখনকার মানুষ তখনও করতে পারে নাই। আস্তে আস্তে করেছে মানুষ সভ্যতার বিবর্তনের সাথে সাথে। এবং তখন কি ছিল, হিট অর মিস। তুমি যদি প্রপারলি প্রয়োগ করতে পারো দেন তুমি সফলতা পাবে, আদারওয়াইজ সেই মানুষ বা সেই সভ্যতা কিন্তু ধ্বংস হয়ে যেত। তখনকার কৌশলগুলো ছিল অনেকটা এই রকম। আরেকটা ছিল কি, ট্রায়াল অ্যান্ড এরর। তুমি যদি ওই 2 নাম্বার পয়েন্টের সাথে মিল আছে, তুমি যদি বন্য প্রাণী শিকার করতে গিয়েছ, ধরো একেবারে প্রিমিটিভ সোসাইটিতে, সেখানে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হতো তাহলে কিন্তু অনেক সময় নিজের জীবন বিপন্ন হতো। ম্যানেজমেন্ট এইটা না, ম্যানেজমেন্ট হলো উইন উইন সিচুয়েশন। তুমি জিতলে তো জিতবে, আর যদি নাও জিততে পারো অন্তত হারবে না। এটি হলো ম্যানেজমেন্টের অন্যতম মূল বক্তব্য, বর্তমান যে ম্যানেজমেন্ট সেটা। নেক্সট আমরা দেখি। হ্যাঁ, তাহলে বর্তমানে ব্যবস্থাপনা কিন্তু সর্বব্যাপী ও সর্বত্রগামী এবং এটি সর্বজনীন। সক্রেটিস বলেছেন প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এখন ব্যবস্থাপনা প্রয়োগ করা হচ্ছে। সেটির আমরা একটু হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট দেখি। প্রাচীন যুগের ব্যবস্থাপনা। এখন প্রাচীন যুগ বলতে ম্যানেজমেন্টে কি বোঝাই? হয়তো অন্যান্য ডিসিপ্লিনে প্রাচীন যুগের যে সময়কাল বা সময় বিভাজন সেটি একরকম, কিন্তু ম্যানেজমেন্টে প্রাচীন যুগের ব্যবস্থাপনা বলতে আমরা বুঝবো হজরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের জন্মের পূর্বের যে সময়কাল। তারপরে মধ্যযুগটা আমরা শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত সময়কালকে বুঝবো, যীশু খ্রিস্টের জন্ম থেকে। শিল্প বিপ্লব খুব গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লব আমাদের সমাজে, সংস্কৃতিতে, সভ্যতায় যেমন পরিবর্তন এনেছে, ঠিক তদ্রূপ ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি রেভলিউশনারি চেঞ্জ এনেছে। এই কারণে এই ম্যানেজমেন্ট থটের যে ক্রমবিকাশ, সেখানে কিন্তু শিল্প বিপ্লব একটি অনন্য ভূমিকা পালন করে। এরপরে 3 নাম্বার যে ক্রমবিকাশ সেটি হলো শিল্প বিপ্লব চলাকালীন
1750 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ব্যবস্থাপনা, 100 বছর। যদিও আমরা জানি শিল্প বিপ্লবের যে সময়কাল সেটি নিয়ে নানা মুনির নানা মত আছে, তা আমরা সাধারণত 100 বছরটাকেই ধরব। নেক্সট, বৈজ্ঞানিক যুগের ব্যবস্থাপনা। বৈজ্ঞানিক যুগ বলতে আমরা বুঝছি শিল্প বিপ্লবের পর 1851 থেকে 1950, এই সময়টা কিন্তু শিল্প বিপ্লব ঘটার পরে বৈজ্ঞানিক, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, এই 3টা জায়গা অ্যাজ ওয়েল অ্যাজ মেশিনারি, 4টা জায়গাতে কিন্তু একেবারে বৈপ্লবিক পরিবর্তন আসে এবং ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসে। এরপরে ফাইনালি আধুনিক যুগ। আধুনিক যুগ বলতে আমরা বুঝাচ্ছি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সাধারণত 1950 সাল থেকে বর্তমান পর্যন্ত আমরা বুঝে থাকি। তাহলে এরপরে দেখো, আমরা আজকের পাঠে প্রাচীন যুগ সম্পর্কে, প্রাচীন যুগের ব্যবস্থাপনা সম্পর্কে শুধু আলোচনা করব। প্রাচীন যুগ বলতে আমরা আগেই বলেছি যে যীশু খ্রিস্টের জন্মের পূর্বকাল। যীশু খ্রিস্টের জন্মের পূর্বে কিন্তু আমরা সাধারণত 8টি সভ্যতা দেখতে পাই। হ্যাঁ, তোমাদের যাদের একটু ইতিহাস সম্পর্কে আইডিয়া আছে তারা জানো। তাহলে প্রথম যে সভ্যতা আমরা পাই সেটি হলো ফার্টাইল ক্রিসেন্ট নামে খ্যাত টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী যে উপত্যকা মেসোপটেমিয়া, সেখানে খ্রিস্টপূর্ব 5000 অব্দেই সভ্যতার সূচনা হয়েছে। 5000 থেকে খ্রিস্টপূর্ব 539 অব্দ পর্যন্ত সময়কালকে আমরা মেসোপটেমিয়ার সভ্যতার সময়কাল হিসেবে গণ্য করে থাকি। সেকেন্ড হলো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা অনেক পুরনো সভ্যতা, সেটির সময়কাল আমরা বলে থাকি মেসোপটেমিয়া সভ্যতার ঠিক পরেই বা সমসাময়িক। অনেক ঐতিহাসিক সমসাময়িক বলেছেন, অনেক ঐতিহাসিক বলেছেন মেসোপটেমিয়া সভ্যতার পরেই হলো মিশরীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 4000 থেকে 332 অব্দ পর্যন্ত ধরা হয়। 332 অব্দে গ্রিক টলেমিকরা মিশরীয় সভ্যতার দখল নিয়ে নেয় এবং সেখানে গ্রিক টলেমিক সভ্যতার সূচনা হয়। সুতরাং 332 অব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্ব 332 অব্দ পর্যন্ত সময়কালকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা হিসেবে গণ্য করে থাকি। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা এটি প্রাচীন সভ্যতা। এটি আমাদের এই ভারতীয় উপমহাদেশের সভ্যতা। খ্রিস্টপূর্ব 3300 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্যদের আক্রমণের সময় পর্যন্ত সময়কাল হলো সিন্ধু সভ্যতার সময়কাল। এবার আন্দিজ সভ্যতা, এটি বর্তমানে পড়েছে সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা মহাদেশে। এটিও প্রাচীন সভ্যতা, খ্রিস্টপূর্ব 3200 থেকে 600 খ্রিস্টাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরেও কিন্তু আন্দিজ সভ্যতার ছিল। চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতা খ্রিস্টপূর্ব 2070, অনেক পুরনো সভ্যতা থেকে বর্তমান পর্যন্ত কিন্তু চলছে। একটি সভ্যতাই কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ আছে, আর অন্য সভ্যতাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হাত বদল হয়ে গেছে। 6 নম্বর হলো মেসো আমেরিকান। মেসো আমেরিকান সভ্যতাটা কোথায়? তোমাদের যাদের মানচিত্র সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা বলতে পারবে, আমি পরবর্তীতে ম্যাপেও দেখাবো। এটি হলো মধ্য আমেরিকা, সেখানে খ্রিস্টপূর্ব 1600 অব্দে শুরু এবং এটিও 600 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। নেক্সট গ্রিক সভ্যতা, এটিও খ্রিস্টপূর্বের 776 অব্দে শুরু, 323 অব্দে এটি রোমানরা দখল করে ফেলে। এরপর রোমান সভ্যতা খ্রিস্টপূর্ব 400 থেকে 100 অব্দ পর্যন্ত। এই যে দেখো, এটি হলো মেসোপটেমিয়া সভ্যতা, ফার্টাইল ক্রিসেন্ট। দেখো উল্টানো বাঁকা চাঁদের মতো, পূর্বে জাগ্রস পর্বত থেকে শুরু করে পশ্চিমে ভূমধ্য সাগর পর্যন্ত একেবারে আরব মরুভূমির উপরের যে অংশ, উত্তরের যে অংশ, তার মানে হলো বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ ইসরায়েল আছে, ফিলিস্তিন আছে, জর্ডান আছে, তার একটু উপরে উত্তরে আছে হলো সিরিয়া, লেবানন, তুরস্কের কিছু অংশ এবং পূর্ব দিকে ইরাকের অংশ।
এটি হলো মেসোপটেমিয়া সভ্যতা। এরপরে যে মানচিত্রটা দেখতে পাচ্ছ সেখানে মেসোপটেমিয়া সভ্যতা এবং অ্যানসেন্ট ইজিপ্ট দেওয়া আছে। লোহিত সাগরের রেড সির পশ্চিম পাশে এবং ভূমধ্য সাগরের দক্ষিণ পাশে নীল নদকে কেন্দ্র করে, নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 3150 সালে মেমফিস নগরে পৃথিবীর প্রথম রাজ্য গঠিত হয়। তারপর থেকে মিশরীয় রাজ্য শুরু, এরপরে মিশরীয় সাম্রাজ্য শুরু। যাই হোক, এটি অনেক পুরনো সভ্যতা। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি ইন্দুস ভ্যালি বা সিন্ধু সভ্যতা। দেখো মার্কিং করা আছে, মহেঞ্জোদারো দেখতে পাচ্ছ। এই মহেঞ্জোদারো এটি কিন্তু সিন্ধু সভ্যতার একটা বিরাট নিদর্শন। এটি তো আমি আগেই বললাম, এটি অনেক পুরনো সভ্যতা। এরপর আন্দিজ, এটা দেখো ল্যাটিন আমেরিকার পশ্চিম দিকে, চিলি, তারপরে প্যারাগুয়ে, ইকুয়েডর ও এলাকাতে। ওখানে এই যে মার্কিং করে দেওয়া আছে কত সাল থেকে কত সাল পর্যন্ত কোন কোন রাজ্য বা সাম্রাজ্য বা ডাইনেস্টি শাসন করেছিল সেটি। এরপর এটি হলো চাইনিজ সভ্যতা, চায়না প্রপার, তিব্বত, তারপরে জিনজিয়াং, পশ্চিমে মঙ্গোলিয়া, সব মিলেই কিন্তু একসময় ছিল এই চাইনিজ সভ্যতা, যেটি এখনও আছে। আর এটি হলো মেসো আমেরিকান, একেবারে মধ্য আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে। এখানে দুইটা সাগরের কোস্টে, একটি হলো মেক্সিকো উপসাগর আর একটি হলো ক্যারিবিয়ান উপসাগর এক পাশে, আর এক পাশে হলো পশ্চিম পাশে হলো প্রশান্ত মহাসাগর। এর মাঝে মেসো আমেরিকান সভ্যতা, মেসো আমেরিকান গালফ কোস্ট সিভিলাইজেশন নামে এটি পরিচিত। এখানে ব্যবস্থাপনার কিন্তু ব্যাপক বিকাশ ঘটে, সেগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখব। এখন দেখো গ্রিক সিভিলাইজেশন, এটি কিন্তু পরে, পূর্বের যে সভ্যতাগুলোর কথা আমি বললাম তার থেকে কিন্তু গ্রিক সিভিলাইজেশন একটু পরে। তারা সভ্যতা বা ব্যবস্থাপনার বিকাশে ব্যাপক অবদান রাখে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। আপাতত আমরা যুগ বিভাজনটা তোমাদের একটু মস্তিষ্কে গাঁথার আমি চেষ্টা করছি। ফাইনালি হলো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো রোমান সাম্রাজ্য, যে লাল যে অংশটা ভূমধ্য সাগরের চারপাশ কেন্দ্র করে। ভূমধ্য সাগরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারপাশেই কিন্তু ছিল রোমান সাম্রাজ্য। এই যে 8টা সভ্যতার কথা, রোমান সাম্রাজ্য না বলে আমরা রোমান সভ্যতা বলতে পারি। এই যে 8টা সভ্যতাই কিন্তু ব্যবস্থাপনার বিকাশ ঘটে, এটি কিন্তু আমাদের জানতে হবে, না জানলে কিন্তু আমরা গুলিয়ে ফেলবো সব কিছু। যাই হোক, অন্তত প্রথম ক্লাসটা আমাদের এই জায়গাটা, বাংলাদেশের মানুষ ইতিহাসে অনেক দুর্বল, তাদের সন্তারিখ মনে থাকে না। তো আমি চাচ্ছি যে তোমাদের অন্তত একটা রোড ম্যাপ বা একটা টাইম লাইন আকারে তোমাদের মাথার মধ্যে যেন হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্ট, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, যেন প্যাচ না লাগে বেশি। এই জন্য আমি খুব বেশি জটিল করিনি। যাই হোক, তোমরা একটু বাসায় বই পুস্তক পড়বে এবং তোমরা যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে আমার সাথে রিপ্লাই দিতে পারো, আমাকে তোমরা নক করতে পারো, যেখানে সমস্যা হয় সেটা আমি তোমাদেরকে বলবো। আর তোমরা বই পুস্তকের পাশাপাশি তোমরা একটু অনলাইন, এখন তথ্য প্রযুক্তির যুগ, তোমরা অনলাইনে উইকিপিডিয়া বা অন্যান্য অনেক সাইট আছে, সেখান থেকে কিন্তু তোমরা একাডেমিক যে পড়াশোনা সেটা কিন্তু তোমরা করতে পারবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং পরিশেষে আমি আমার শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, আমাদের মহাপরিচালক মহোদয়, আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিভাগীয় প্রধানগণ সহ আমার সহকর্মী এবং সুপ্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি।
বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।